হ্যালো এভরিওয়ান, সকল ছাত্রছাত্রীকে অনেক শুভেচ্ছা। ক্লাস 12 যে রয়েছে চ্যাপ্টার 2 সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি, সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা এই চ্যাপ্টারের মূল যে বিষয় সেটি একটি ভিডিওর মাধ্যমেই দেখার চেষ্টা করব। একটি ভিডিওর মধ্যেই পুরো কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, এটি একটি আদর্শ ফুলের ছবি দেখানো হয়েছে। অর্থাৎ ফুল সম্পর্কে তোমরা জানো, ফুলের কয়টি অংশ সেগুলোও জানো, সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, এগুলো সম্পর্কে তোমরা, আমার মনে করি তোমরা অনেকেই এ সম্পর্কে আগে থেকেই জানো, ছোটবেলা থেকেই জানো। তাও একটুখানি আমরা দেখে নিই। তো একটি আদর্শ ফুল বা একটি সম্পূর্ণ ফুলের সাধারণত কটি অংশ থাকে? 4টি অংশ থাকে। একটি হচ্ছে সবুজ রঙের অংশ, যেটাকে বৃত্তি বলা হয়, আর কালারফুল অংশগুলোকে, পাপড়িগুলোকে বলা হয় দলমণ্ডল। এছাড়া এগুলি হচ্ছে ফুলের সাহায্যকারী স্তবক। এছাড়া ফুলের রয়েছে আর দুটি অংশ, যেগুলিকে বলা হচ্ছে কি না জনন স্তবক। সেই জনন স্তবক কি কি না, একটি হয় পুংকেশর চক্র, একটি হচ্ছে গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবকও একে বলা হয়। তো পুংকেশর চক্র মানে পুং রেণু আছে, আর স্ত্রী স্তবক অর্থাৎ যেখানে ডিম্বাণু অবস্থান করে তার মধ্যে। এছাড়া এদেরও বাকি অংশগুলোও রয়েছে। একটি পুংকেশর চক্রে দুটো অংশ থাকে, অর্থাৎ একটা পরাগদণ্ড, যেটি ধারণ করে রয়েছে কি পরাগধানী, পরাগ রেণু। এছাড়া সেই একই রকম ভাবে আমরা দেখব স্ত্রী স্তবকের ক্ষেত্রে। স্ত্রী স্তবক একটি মাঝখানে দণ্ডায়িত অংশ, যার উপরে সবচেয়ে রয়েছে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড থেকে একটি লম্বা নলের মতো আকৃতি রয়েছে, যেটাকে গর্ভদণ্ড বলা হয়। এই গর্ভদণ্ড একটি ডিমের মতো অংশের সাথে যুক্ত থাকে, ডিম্বাকার অংশ, যাকে বলা হচ্ছে ডিম্বাশয়। তো এইগুলো সম্পর্কে তোমরা বা গর্ভাশয় যেটাকে বলা হচ্ছে, যার মধ্যে ওভা বা ডিম রয়েছে। তো এটি হচ্ছে একটি আদর্শ ফুলের ছবি দেখানো হয়েছে। আমরা টাইপ অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, যে সকল গাছের ফুল ফোটে তার উপর ডিপেন্ড করে, মানে তাদের সেক্সুয়াল অর্গান, অর্থাৎ ফুলটা মধ্যে পুংস্তবক, স্ত্রী স্তবক উভয়ে আছে না একটি আছে, তার উপর নির্ভর করে আমরা ফ্লাওয়ারকে 3টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইউনিসেক্সুয়াল, অর্থাৎ ইউনি বা মনোসেক্সুয়াল, যে কোনো এক লিঙ্গধারী ফুল। যে ফুল হয় স্ত্রী ফুল হবে, না হয় পুরুষ ফুল হবে, স্ত্রী ফুল হবে না হলে পুরুষ ফুল হবে। আর একটিকে বলা হচ্ছে কি বাইসেক্সুয়াল, অর্থাৎ যেটি হচ্ছে উভয় পুংস্তবক এবং স্ত্রী স্তবক, দুটো স্তবক নিয়েই গঠিত হচ্ছে। একটি ফুলের মধ্যে দুটো সেক্স অর্গান রয়েছে। আর নিউট্রাল মানে কি নো সেক্সুয়াল অর্গান, সেখানে কোনো নো সেক্সুয়াল কোনো নেই, অর্গান নেই। তো এর উপর নির্ভর করে বাইসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল আর নিউট্রাল ফ্লাওয়ার আমরা দেখতে পাই। এবারে ফ্লাওয়ার কি বা কোথা থেকে তৈরি হয় যদি আমরা দেখি, একটা সিড, বীজ থেকে একটি উদ্ভিদের সৃষ্টি হচ্ছে, স্পাউট হচ্ছে, অর্থাৎ মুকুল উৎপন্ন হয়, ভ্রূণ মুকুল আর ভ্রূণমূল প্রথম সৃষ্টি হয়। সেখান থেকে এই গাছের সিডলিং, অর্থাৎ উপরের দিকে অংশ এবং নিচের দিকে অংশ, এভাবে পূর্ণাঙ্গ গাছ। গাছ যখন তার ম্যাচুরিটি অর্থাৎ পূর্ণাঙ্গ দশায় আসে বৃদ্ধি এবং বিকাশের মধ্য দিয়ে, তখন সেই গাছ তার অপত্য সৃষ্টির জন্য প্রথম যে অংশের সৃষ্টি করে শরীরে, যাকে বলা হচ্ছে ফুল। ঠিক আছে, সেই ফুলের মধ্যেই থাকে কি না গাছের জনন অঙ্গ, যাকে আমরা পুংকেশর এবং গর্ভকেশর চক্র বলি। এই পুংকেশর গর্ভকেশর চক্রের মধ্যে মিলন সম্পূর্ণ হলে সেইখান থেকে তৈরি হবে কে জাইগোট। জাইগোটটি পরিণত হবে বীজে, এবং বীজ থেকে আবার পুনরায় উদ্ভিদের সৃষ্টি হবে। তো এই সিস্টেম আমরা ছোট থেকে সবাই জানি। গাছের ফুল ফোটার কি প্রক্রিয়া রয়েছে? গাছ, আমরা বললাম একটু আগে যে উদ্ভিদ কি করে, বৃদ্ধি এবং বিকাশের মধ্য দিয়ে তার শরীরের বৃদ্ধি ঘটায়, তার
অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটায়। তো এই বৃদ্ধি যখন সম্পূর্ণ হয় গাছের মধ্যে, তখন তার অপত্য সৃষ্টির জন্য ফুল ফোটে। এই ফুল বিভিন্ন ধরনের আছে। লং ডে প্ল্যান্ট ফুড রয়েছে, ফ্লাওয়ার রয়েছে, শর্ট ডে প্ল্যান্ট ফ্লাওয়ার রয়েছে, অর্থাৎ কিছু ফুল দিনের আলোতে দীর্ঘ সময় ধরে থাকে, সেগুলো দিনের আলোতে ফোটে। কিছু আবার রাত্রে ফোটে, অল্প সময়ে দিনের আলোতে ফোটে থাকে। এরকম ফুলের উপর তাপমাত্রার একটা প্রভাব রয়েছে, হরমোনের ভূমিকা রয়েছে। কেমন না, ফুলের যখন উদ্ভিদ একটি তার ফুল সৃষ্টি করার জন্য তার মধ্যে বৃদ্ধি প্রাপ্ত হয়, তখন আমরা দেখতে পাই কি ফ্লোরিজেন নামক এক প্রকার হরমোন সেখানে সংকেত প্রদান করে, যেখান থেকে মুকুল তৈরি হয়। এছাড়া জিব্রেলিন, অক্সিন এরকম হরমোনের সাহায্যও এখানে করে থাকে মুকুল তৈরির জন্য। ফুলের মুকুল বা কুঁড়ি বা বাড ফর্মেশন হয়। সেই কুঁড়ি ধীরে ধীরে, কুঁড়িটা প্রথমে কিসে থাকে না বৃত্তির দ্বারা আবৃত থাকে। এই বৃত্তি বাইরের আঘাত থেকে ফুলের ভেতরের অংশকে রক্ষা করে। তারপরে রয়েছে দলমণ্ডল, এক একটি পাপড়ি যেটি কালারফুল হয়, কীটপতঙ্গকে আকৃষ্ট করে এবং সাথে সাথে ফুলের ভেতরে যে জননে সাহায্যকারী অঙ্গ পুংকেশর, স্তবক বা গর্ভকেশর চক্র সেগুলোকে রক্ষা করে। তারপর কুঁড়ি বিকাশ লাভ করে, তারপর ফুলটি ফোটে। ফুলটি ফোটার পরেই শুরু হয় তাদের মধ্যে মিলন, যাকে আমরা ফার্টিলাইজেশন বলছি। তো এটা হচ্ছে ফুল সৃষ্টির প্রক্রিয়া। এখানে প্রসেস অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট সম্পর্কে বলা হয়েছে, ইনিশিয়েশন অফ ফ্লাওয়ারিং, ফ্লোরাল ইন্ট্রোডাকশন যেখানে ঘটছে। তারপর এটা ফটো পিরিয়ডের উপর লং ডে প্ল্যান্টের কথা বললাম, শর্ট ডে প্ল্যান্টের কথা বললাম, ডে নিউট্রিয়াল প্ল্যান্টও রয়েছে, জিব্রেলিন হরমোন এখানে কাজ করছে, এটি একটি ইংরেজিতে দেওয়া রয়েছে। তো এগুলো আমরা দেখছি যে সেপেলস, পেটেলস, স্টেমেন্স আর হচ্ছে কার্পেলস। এগুলো কি না, এগুলো হচ্ছে বৃত্তি, এটা দলমণ্ডল, এটা হচ্ছে পুংকেশর চক্র, এটা হচ্ছে গর্ভকেশর চক্র। তো একে আমরা এই ইংরেজিতে এই নামে ডাকা হয়। এটা বলছি পরে। এই হচ্ছে আমরা ফুল একটু আগেই দেখেছি, এটা ফুল। তো এই পার্ট অফ ফ্লাওয়ার্স এর মধ্যে আমরা ইংরেজিতে যদি একটু দেখি, এইটাকে বলা হচ্ছে কি সেপেলস, অর্থাৎ বৃত্তি। সেপেলস কি হয়, সবসময় সবুজ রঙের হয় এবং এটি সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে পারে। তারপর রয়েছে কে পেটেল, যেটি পাপড়ি, পলিনেশনে সাহায্য করে। পলিনেশন মানে হচ্ছে কি যেটা পরাগযোগ, ঠিক আছে। পরাগযোগ কি না, পরাগ রেণুর মধ্যে সংযোগকে বলা হচ্ছে পরাগযোগ। সেই পরাগযোগে কীট পতঙ্গদের আকৃষ্ট করার জন্য যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে পলিনেশন প্রক্রিয়া। এছাড়া রয়েছে যেটাকে আমরা বলছি কার্পেল, রিপ্রোডাকশন অফ ফিমেল অর্গান, অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে কি কার্পেল। এর তিনটি অংশ থাকে, স্টিগমা, স্টাইলি আর পোলেন টিউব, এটা আমরা বলেছি। এছাড়া ওভারির মধ্যে এই যে রয়েছে বীজ, এগুলো ডিমগুলো, এগুলোকে বলা হচ্ছে অভিউল। এছাড়া পুংকেশর চক্র রয়েছে, যাকে স্টেমেন বলা হয়, রিপ্রোডাকশন অফ মেল, যেটা হচ্ছে অ্যান্থার আর ফিলামেন্টস। তো এই অংশ নিয়ে গঠিত, এটা আমরা আগেই জেনে নিলাম। এরপর আমরা যদি একটা ওভারভিউ দেখি, ভালো করে দেখো এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্ট কি কি হয়। আচ্ছা, পুংকেশর চক্রকে অ্যান্ডোসিয়াম এবং গর্ভকেশর চক্রকে বলা হয় গাইনেসিয়াম, ঠিক আছে। গাইনার ডাক্তার থেকে গাইনেসিয়াম আর অ্যান্ড্রোসিয়াম, ঠিক আছে। তো অ্যান্ড্রোসিয়াম যেটা স্টেমেন, সেখানে অ্যান্থার, অর্থাৎ স্টেমেনের ভেতরে যে রেণু তাকে অ্যান্থার বলা হয়। সেই রেণুর মধ্যে যে রেণু তৈরির প্রক্রিয়া তাকে বলা হচ্ছে কি মাইক্রোস্পোরেঞ্জিয়াল, তাকে কি বলা হয় মাইক্রোস্পোরেঞ্জিয়াল। বা যে পদ্ধতিতে পরাগ রেণু মাতৃকোষ থেকে তৈরি হয়, সৃষ্টি হয়, তাকেই বলা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস, ঠিক
হয়েছে। রেণু মাতৃকোষ থেকে কি তৈরি হচ্ছে? পরাগ রেণু তৈরি হচ্ছে। কোন পরাগ রেণু? না পুরুষ পরাগ রেণু, অ্যান্থার। এই পদ্ধতিটিকে বলা হচ্ছে মাইক্রোস্পোরেঞ্জিয়াল বা মাইক্রোস্পোরোজেনেসিস। তো তেমনি অনুরূপভাবে যে গাইনেসিয়াম রয়েছে অর্থাৎ গর্ভকেশর চক্র, সেই গর্ভকেশর চক্র যেটা কার্পেল বা একে পিস্টিলও বলা হয়, তার ওভারি রয়েছে, একটু আগে আমরা দেখেছি। সেই ওভারি থেকে যে কি তৈরি হয়? না ওভিউল তৈরি হয়, ডিম তৈরি হয়। সেই প্রক্রিয়াকেও আবার কি বলা হয়? না মেগাস্পোরেঞ্জিয়া অর্থাৎ মেগাস্পোরোজেনেসিস। তাহলে আমরা দুটো জিনিস জানলাম, এটা হচ্ছে কি, একটা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস আর একটি হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রো হচ্ছে পুংরেণু উৎপন্ন পদ্ধতি, আর মেগাস্পোরোজেনেসিস আমরা পরের স্লাইডে একটু ভালো করে দেখব। মেগাস্পোরোজেনেসিস হচ্ছে কি, ডিম্বাণু থেকে ডিম উৎপাদনের পদ্ধতি। তারপরে পরের স্টেজ কি না, এগুলো হলো এই ডিম আর পরাগ রেণু মধ্যে পুংরেণু আর স্ত্রী রেণু কি করবে? তাদের মধ্যে মিলন হবে। সেই মিলনের প্রক্রিয়াকে বলা হচ্ছে পলিনেশন, পরাগযোগ। এই পরাগযোগ বিভিন্ন ধরনের হয়, অটোগ্যামি হয়, গেইটারোনোগ্যামি হচ্ছে, জেনোগ্যামি হচ্ছে। এর জন্য এজেন্ট প্রয়োজন, যেহেতু ফুল বা উদ্ভিদ এরা কিন্তু কি করে প্রাণীদের মধ্যে গমনে সক্ষম না হওয়ার জন্য এখানে তাদের মধ্যে পরাগযোগ ঘটানোর জন্য কিছু বাহকের প্রয়োজন হয়, কিছু এজেন্ট বলা হচ্ছে। সেই বাহক যদি দেখতে পাই আমরা কিভাবে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে অ্যাবায়োটিক অর্থাৎ যেগুলো জীবজাত নয়, জড় উপাদান, তার সাহায্যে, যেমন বাতাসের সাহায্যে হয়ে থাকে, জলের সাহায্যে হয়ে থাকে। আর একটা হচ্ছে বায়োটিক। বায়োটিকের মধ্যে কি হয়? ইনসেক্ট, বার্ড আর ব্যাটস। অর্থাৎ ইনসেক্ট কীট পতঙ্গের দ্বারা হয়, পাখির দ্বারা হতে পারে, ব্যাট দ্বারা হতে পারে, শামুক ঝিনুকের দ্বারা হতে পারে। তো এটা হচ্ছে এরপরে পলিনেশন তো হয়ে গেল। তার পরবর্তী ঘটনা কি না, দুজনের মধ্যে কি হবে? জাইগোট তৈরি হবে, বন্ধন হবে, তবেই তো সেখান থেকে আমরা নতুন উদ্ভিদ পাবো। তাই এটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন, যেটাকে নিষেক প্রক্রিয়া হয়। তো উদ্ভিদের নিষেক প্রক্রিয়াকে আমরা ডবল নিষেক প্রক্রিয়া বলে থাকি, কারণ আমরা পরবর্তীতে দেখব এখানে দুবার নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, তাই একে ডবল ফার্টিলাইজেশন বলা হয়। তো এই ডবল ফার্টিলাইজেশনের এই প্রসেস জাইগোট, জাইগোট হলো অর্থাৎ পুংরেণু স্ত্রী রেণুর মিলন, এন সংখ্যক রেণু মিলিত হয়ে কি তৈরি করলো? জাইগোট তৈরি করলো। n+n তৈরি হয়ে হলো যে 2n, এটাকে বলা হচ্ছে জাইগোট ফর্মেশন। যে জাইগোট কি কাজে লাগবে? জাইগোট হবে এমব্রায়ো, ভ্রূণ তৈরি করবে। ঠিক আছে, এই ভ্রূণ সিডে পরিণত হবে। এই যে সিড, এই সিডকে কিছু খাদ্য প্রয়োগ করতে হয়, খাদ্য সরবরাহ করতে হয়। সেই খাদ্য সরবরাহের জন্য আরেকটি জনন প্রক্রিয়া এখানে চলতে থাকে, ফার্টিলাইজেশন হয় আরেকটি। সেই ফার্টিলাইজেশন হচ্ছে অ্যান্ডোস্পার্মের গঠন, যেটা হচ্ছে শস্য নিউক্লিয়াসের উৎপন্ন। সেই শস্য কি করে? সিডকে খাবার সরবরাহ করে। ঠিক আছে, তো এই জন্য একে ডবল ফার্টিলাইজেশন বলা হয়। তো ফার্টিলাইজেশন তো হয়ে গেল, এর পরবর্তী স্টেজ কি? পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, যেখানে জাইগোটের ডেভেলপমেন্ট ঘটছে। এমব্রায়ো 2n হয়ে তো আর থাকবে না, এমব্রায়ো কি সবসময় 2n হয়ে থাকবে? তার মধ্যে সেটি উদ্ভিদে পরিণত হবে। তো এইটাকে বলা হচ্ছে এমব্রায়ো, জাইগোট ডেভেলপস ইনটু এমব্রায়ো। তারপরে ওভিউল ডেভেলপস ইনটু সিড, যেখানে পরবর্তী পর্যায়ে ওভিউল যেটা সিডে পরিণত হচ্ছে, ওভারি ডেভেলপড ইনটু ফ্রুট, অর্থাৎ পুরো ডিম্বাশয়টি কিসে পরিণত হয়? ফুডে পরিণত হয়। আদার ফ্লোরাল পার্টস ফল অফ, তো আর বাকি অংশগুলো কিন্তু পাপড়ি বলো বা অন্যান্য অংশগুলো ঝরে পড়ে। তো এই অংশ এখানে বলা হচ্ছে। তারপরে আউট ব্রিডিং ডিভাইসেস, এবারে আমরা কিভাবে তার এই বীজের বাইরে প্রবেশ ঘটে সেটা রয়েছে। তো এই টোটাল আমরা স্লাইডের মধ্যে সব কিছুই আমরা জেনে যাচ্ছি। এখানে এই প্রসেসগুলোতে বলা হচ্ছে মাইক্রোস্পোরেলজিয়া জেনেসিস বা মাইক্রোস্পোরেলজিয়াল কিভাবে মাইক্রোস্পোর গঠিত হয় সেটা আমরা পরে দেখছি। এখানে মেগাস্পোরোজেনেসিস বা মেগাস্পোরেলজিয়ালে কিভাবে মেগাস্পোর গঠিত হয় সেটা হচ্ছে
দেখতে পাবো আমরা এখানে। এই যে মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস কি না, এখানে উদ্ভিদের পরাগ উৎপত্তির প্রক্রিয়া, যেখানে পুংজননাঙ্গে অর্থাৎ পুরুষ গ্যামেটোফাইটের মধ্যে মাইক্রোস্পোর তৈরি হয়। মাইক্রো কথার অর্থ কি ক্ষুদ্র, স্পোর মানে হচ্ছে কি রেণু। তাহলে এই ক্ষুদ্র রেণুর উৎপাদন প্রক্রিয়া, তো ক্ষুদ্র রেণুর উৎপাদন প্রক্রিয়া কিভাবে হবে, এখানে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হয় না, ফুলের মধ্যে মাইক্রোস্পোরের গঠিত হয়। তো যেটি কতগুলি স্টেজের মাধ্যমে হয়ে থাকে, যেই স্টেজগুলো হচ্ছে অরিজিনাল কোষ, যেটা অ্যান্থার কোষ, সেখানে তার মধ্যে স্পোরোজেনাস কোষগুলোর উৎপত্তি ঘটে। তারপরে মাইক্রোস্পোর মাতৃকোষ, যেটা এমএমসি, মাইক্রোস্পোর মাদার সেল তৈরি হয়। সেই মাদার সেল থেকে তৈরি হচ্ছে কি স্পোর। মিওসিস কোষ বিভাজন হচ্ছে এবং স্বাধীন মাইক্রোস্পোর তৈরি করছে। আমরা ছবিটা একটু যদি দেখে নিই তাহলে বুঝতে পারবো এই যে স্ট্রাকচার তার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে মাইক্রোস্পোর গুলো কিভাবে গঠিত হচ্ছে। এই যে সেল, এই সেল, এই যে মাইক্রোস্পোর ডিপ্লয়েড সেল মিওসিস কোষ বিভাজনের ফলে দুটো ভাগে ভাগ করলো। এটা যদি আমরা ফুলের পরাগ পুংস্তবককে দেখি, তাহলে পুংস্তবকের মধ্যে একটি রেণু যদি আমরা দেখি মাইক্রোস্পোর, সে সবসময় 2n হয়, সে সবসময় কি হয় 2n হয়। এই 2n কি হলো না, মিওসিস প্রক্রিয়ায়, প্রথম মিওসিসে দুটো প্রক্রিয়া, ফার্স্ট মিওসিস, সেকেন্ড মিওসিস, আমরা আগে থেকেই জানি। তো মিওসিসের ফার্স্ট প্রক্রিয়ায় দুটো কোষ উৎপন্ন করে, একটি হচ্ছে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আর একটা হচ্ছে সেলোজ। তো এই মিওসিস প্রক্রিয়া আবার দুটো হচ্ছে, দুটোর ফলে 4টে কোষ উৎপন্ন করছে, টেট্রা। তো এই এখান থেকে এই 4টি স্পোর গুলো ডেভেলপ হয়ে কি তৈরি করছে, মাইক্রোস্পোর তৈরি করছে। এই মাইক্রোস্পোর পোলেন মাইটোসিসের মাধ্যমে এটি ভেজিটেটিভ নিউক্লিয়াসও গঠন করে, অর্থাৎ ভেজিটেটিভ সেলের মধ্যে দিয়ে নিউক্লিয়াস তৈরি করে। সেই নিউক্লিয়াস এভাবে বিভাজিত হয়ে একটি জার্মিনেশনের মাধ্যমে কোথায় পৌঁছাচ্ছে না, একটি জার্মিনেশন টিউব রয়েছে, এর পোলেন টিউব একে বলা হয়, এর সাহায্যে এসে একটি মিশছে জাইগোট তৈরি করছে। এই যে একটি জাইগোট তৈরি করছে, এই যে মাদার একটা হচ্ছে পোলেন টিউব, পোলেন টিউবের মধ্যে একটা স্পার্ম সেল, একটা ভেজিটেটিভ নিউক্লিয়াস। তো একটি নষ্ট হয়ে যায় আর একটি এসে কি তৈরি করে না, এইটাই তৈরি করছে কি নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে, ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে 2n জাইগোট তৈরি করছে আর একটি শস্যের সাথে মিলিত হচ্ছে। তো এটি এই পদ্ধতিতে আমরা পরে দেখব। আগে হচ্ছে কি মাইক্রোস্পোরোজেনেসিস প্রক্রিয়া, যেখানে মাইক্রোস্পোর তৈরি হচ্ছে। এটা মাইক্রোস্পোরোজেনেসিস প্রক্রিয়া আমি যেটা বাংলায় বললাম সেটা এখানে ইংরেজিতে লেখা আছে। এবারে মেগাস্পোরোজেনেসিস হচ্ছে কি না, অপরদিকে স্ত্রী জননাঙ্গের মধ্যে যেটা সম্পূর্ণ হচ্ছে মেগাস্পোর, স্ত্রী জননাঙ্গের যেখানে ওভিউল তো উৎপন্ন হয়। তো এখানে মেগাস্পোর মাদার সেলের গঠন হয়, তারপরে মিওসিস বিভাজন, একই রকম ভাবে ফাংশনাল মেগাস্পোরের নির্বাচন হয়, তারপরে গ্যামেটোজেনেসিস ঘটে থাকে। ঠিক আছে, আমরা ছবিটা যদি দেখি তাহলে বুঝতে পারবো। এই যে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে মেগাস্পোর মাদার সেল ডিপ্লয়েড, কি রয়েছে ডিপ্লয়েড মানে 2n রয়েছে। সেও মিওসিস প্রক্রিয়ায় কি করলো, বিভাজিত হলো, দিয়ে 4টি কোষ উৎপন্ন করে 4 হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি করছে। ডিজেনারেটেড সেল, তো এখানে সে তাকে ঘিরে বিভিন্ন ধরনের সেলের তৈরি হচ্ছে। গ্রোথ নার্চারিং বাই নিউক্লিয়াসকে ভেতরে রেখে চারদিকে আবরণ তৈরি হচ্ছে। এই আবরণ মাইটোসিস ফার্স্ট স্টেজের পরে এই যে তৈরি হচ্ছে, এটা ফার্স্ট স্টেজ। তারপরে এখানে ডবল স্টেজের পরে 2 নম্বর স্টেজে কি হচ্ছে, 4টে কোষের তৈরি হচ্ছে। এই 4টে কোষ মাইটোসিস, আচ্ছা এইটা এতদূর মিওসিস হয়েছিল, তারপরে এটা মাইটোসিস ফার্স্ট স্টেজে ডবল কোষ উৎপন্ন করে। এর মাইটোসিসের সেকেন্ড স্টেজ, মাইটোসিসের থার্ড স্টেজে আমরা কি দেখতে পাবো না, 3টে অ্যান্টিপোডাল সেল রয়েছে, সহকারী কোষ রয়েছে, একটি পোলার নিউক্লিয়াস, 2টি পোলার নিউক্লিয়াস রয়েছে, আর এদিকে 3টে হচ্ছে ফিমেল গ্যামেট রয়েছে। হ্যাঁ,
ফিমেল গ্যামেট রয়েছে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা ডিম্বাশয়ের মধ্যে দেখতে পাচ্ছি। ডিম্বাশয়ের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রতিপাদ কোষের সমষ্টি। এইখানে নিচে এই যে দুটো কোষ, এটা হচ্ছে তিনটে কোষ, এটাকে প্রতিপাদ কোষের সমষ্টি বলা হয়। এটি হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস, আর উপরে রয়েছে দুটি সহকারী নিউক্লিয়াস, আর একটি হবে কি ডিম্বাণু। তো এইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোষগুলো, এটা ইংরেজিতে বলা আছে। এরপর রয়েছে কি পলিনেশন। এই স্পোরগুলো তো তৈরি হলো, এরপর পলিনেশন কিভাবে হবে না, পলিনেশন হচ্ছে একটি প্রসেস যার সাহায্যে পোলেনগুলো, এই যে স্পোরগুলো, এই স্পোরগুলো কি করলো, মেল রিপ্রোডাক্টিভ অর্গান অর্থাৎ পুংরেণু, এবং পুংরেণু ট্রান্সফার ঘটে কোথায়, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে। ফিমেল যে রিপ্রোডাক্টিভ অর্গান আছে সেখানে ট্রান্সফার ঘটে। তো এই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে ট্রান্সফার হওয়ার ঘটনাকে বলা হচ্ছে পলিনেশন। এর জন্য কিছু সেলফ পলিনেশন হয়। সেলফ পলিনেশন মানে কি না, অটোগ্যামি, যেই গাছে দু রকম ফুল ফুটছে বা যেই গাছে একই ফুলের স্বপরাগযোগ হচ্ছে, তখন সেখানে সেলফ পলিনেশন। ক্রস পলিনেশনও হয়। ক্রস পলিনেশন কি না, ভিন্ন ফুলের মধ্যে যখন পলিনেশন সম্পূর্ণ হয় তখন তাকে ক্রস পলিনেশন। তাহলে পলিনেশন দুটো টাইপের হয়, সেলফ পলিনেশন আর একটা রয়েছে কি ক্রস পলিনেশন। এছাড়া আর কি রয়েছে না, এছাড়া আমরা দেখতে পাবো যে এজেন্ট, পলিনেশনের এজেন্ট কারা রয়েছে, এই যে এজেন্ট, হ্যাঁ এজেন্ট রয়েছে, এজেন্ট রয়েছে, যেটা হচ্ছে বায়োটিক এজেন্ট রয়েছে, আমি বলেছি আগে, আর অ্যাবায়োটিক এজেন্ট, আর একটা রয়েছে বায়োটিক এজেন্ট। হয়েছে অ্যাবায়োটিক মানে উইন্ড, বাতাসের সাহায্যে, ওয়াটারের সাহায্যে, জলে যে সকল ফুল তাদের জলের সাহায্যে হয়। কিছু ফুলের পরাগরেণু এতই হালকা, যেমন গমের, ভুট্টার, ধান, এদের বাতাসের সাহায্যে এদের মধ্যে পলিনেশন সম্পূর্ণ হয়। এছাড়া ইনসেক্ট রয়েছে, বেশিরভাগ কালারফুল ফুলগুলো, তাতে ইনসেক্টের সাহায্যে জনন সম্পূর্ণ হয়। এভাবে আমরা দেখতে পাবো বিভিন্ন প্রাণীর সাহায্যেও কিন্তু জনন সম্পূর্ণ হচ্ছে। তো এইভাবে জনন সম্পূর্ণ হওয়ার পরে কি ঘটবে না, জাইগোট তৈরি হবে। এটা পরাগযোগ, স্বপরাগযোগ, ক্রস ইথর পরাগযোগ বলা হয়েছে। এই যে পলিনেশন ইনসেক্টের সাহায্যে হচ্ছে, এইভাবে এরপরে এই যে পদ্ধতিটা ঘটবে সেটির নাম হচ্ছে কি না জাইগোটের উৎপাদন, অর্থাৎ নিষেক প্রক্রিয়া। পলিনেশন হলো, এবারে নিষেক প্রক্রিয়া, এই ছবিটাই আমরা দেখতে পাবো। তো এই যে পরাগ রেণু, এই পরাগ রেণুর মধ্যে মাইক্রোস্পোর আমরা দেখতে পেয়েছি, এগুলো মাইক্রোস্পোর। এইভাবে মাইক্রোস্পোর গুলো উৎপন্ন হওয়ার পরে তার মধ্যে কি হবে, পরাগ নালী বা পোলেন টিউব তৈরি হবে। এই পোলেন টিউবটা এসে এইভাবে ডিম্বাশয়ের সাথে যুক্ত হয়েছে। এই যে ডিম্বাশয়ের মধ্যে রয়েছে কেন্দ্রের নির্ণীত নিউক্লিয়াস রয়েছে। নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত, সবসময় 2n। প্রতিপাদ কোষের সমষ্টি 3 ধরনের কোষ থাকে, আর নিচে কি থাকে, ডিম্বাণু, আর রয়েছে দুটি সহকারী কোষ। তো এই ডিম্বাণুর সাথেই এসে পুংগ্যামেট মিলিত হবে, তবেই এই পদ্ধতিটিকে বলা হচ্ছে কি না নিষেক পদ্ধতি বা ফার্টিলাইজেশন। এটা আমরা দেখে নেব এখানে। তো নিষেক পদ্ধতি ফার্টিলাইজেশন, যেখানে আমরা পলিনেশন দেখে নিয়েছি, পলিনেশনের পরবর্তী পর্যায়ে হচ্ছে নিষেক পদ্ধতি সম্পূর্ণ। এই যে ফার্টিলাইজেশন, তো ফার্টিলাইজেশনের ফার্স্ট স্টেপ পলিনেশন, তারপরে পোলেন জার্মিনেশন। পোলেন জার্মিনেশন অর্থাৎ যে ক্যাপাবল স্টিগমা, স্টিগমা মানে সেই পোলেন যেখানে গেন করেছে, তো সেই গেনের পোলেন টিউবের মাধ্যমে এসে পৌঁছাচ্ছে কোথায়, ডিম্বাশয়ের মধ্যে, এবং ডিম্বাশয়ে এসে ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে। তো এইখানে আমরা দেখতে পারবো যে একটা এই যে গ্যামেট স্থানান্তরিত হচ্ছে, দ্বি-নিষেক প্রক্রিয়া। তো প্রথম যে পুং গ্যামেটটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে, যেটাকে বলা হচ্ছে সিংগ্যামি। আর দ্বিতীয় পুরুষ গ্যামেট মানে দুটো পুংগ্যামেট তৈরি হয়। দ্বিতীয় পুংগ্যামেটটি কেন্দ্রীয় কোষের সাথে মিলিত হয়। কেন্দ্রীয় কোষে কে ছিল, নির্ণীত নিউক্লিয়াস ছিল, তার সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড, অর্থাৎ শস্য নিউক্লিয়াস গঠন করে। তো
যে ডিম্বাণু প্রথম পুংগ্যামেটটি ডিম্বাণুর সাথে মিলিত হলো, জাইগোট তৈরি করলো, সেটি ভ্রূণে কনভার্ট হয়। আর এই নির্মিত নিউক্লিয়াস, এটা অ্যান্ডোস্পার্ম নিউক্লিয়াস বলা হয়। এটি কি হয়, যেটা শস্য নিউক্লিয়াস গঠন করেছে সেটি শস্যে পরিণত হয়। আর সমগ্র ডিম্বাশয়টি কিসে পরিণত হচ্ছে, ফলে পরিণত হচ্ছে। শস্য কেন দরকার হয় না, এই বীজকে পুষ্টি সরবরাহ করার জন্য। কারণ উদ্ভিদের ক্ষেত্রে পুষ্টি সরবরাহ করা খুব গুরুত্বপূর্ণ। কারণ উদ্ভিদ অনুকূল পরিবেশ না পেলে তার বীজের কিন্তু অঙ্কুরোদ্গম ঘটে না, তার স্পাউট তৈরি হয় না। সেই অঙ্কুরোদ্গম না ঘটলে, বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ হওয়া না ঘটলে, তাহলে কিন্তু নতুন উদ্ভিদ তৈরি হবে না। তাই ততদিন পর্যন্ত তাকে পুষ্টি সরবরাহ করতে হবে। সেই পুষ্টি সরবরাহ করার জন্য কি হয় না, এখানে যে নির্মিত নিউক্লিয়াস একটি পুংগ্যামেটের সাথে মিলিত হয়ে তৈরি করে যে অ্যান্ডোস্পার্ম নিউক্লিয়াস বা শস্য নিউক্লিয়াস, সেটি তাকে খাদ্য সরবরাহ করে। নিষেকের গুরুত্ব কি রয়েছে, যদি আমরা নতুন উদ্ভিদ প্রজন্ম চাই তাহলে নিষেক অনিবার্য দরকার, নাহলে নিষেক যদি না হয় উদ্ভিদ কুলের সংখ্যা বৃদ্ধি ঘটবে না। জাইগোটের মধ্যে গুণগত বৈচিত্র্য সৃষ্টি করা, অর্থাৎ এটি এখানে যখন আমরা ক্রস পলিনেশন দেখব, সেখানে নতুন বৈচিত্র্য সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টি হয়। অর্থাৎ আমরা একটি বিভিন্ন ফুলের ভ্যারাইটি এখনকার দিনে দেখতে পাই, সেগুলো হচ্ছে কি ক্রস পলিনেশন। দ্বিনিষেক প্রক্রিয়া, যে শুধুমাত্র গাছের ক্ষেত্রে দেখা যায়, এদের একটি অনন্য বৈশিষ্ট্য। একটি উদ্ভিদ ছাড়া দ্বিনিষেক প্রক্রিয়া, ডবল নিষেক প্রক্রিয়া কিন্তু আমরা প্রাণীকুলে দেখতে পাই না। তো এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এই যে আমরা দেখতে পাবো, এখানে একটু ভালো করে ছবিটা দেখে নিই। হ্যাঁ, তো এই যে পোলেন গ্রেন, অর্থাৎ পোলেন গ্রেন মানে অ্যান্থার থেকে পরাগরেণু এসে এইভাবে স্টিগমার মধ্যে পড়লো, গর্ভমুণ্ড, স্টিগমা মানে গর্ভমুণ্ডে পড়লো, তারপরে হচ্ছে স্টাইল, স্টাইল হচ্ছে গর্ভদণ্ড, তার মধ্য দিয়ে এইভাবে এসে এখানে পৌঁছালো। এটা হচ্ছে কি ডিম্বাশয়। হ্যাঁ, এই ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করলো। এই যে এখানে ভালো করে দেখানো হয়েছে, ডিম্বাশয়ের মধ্যে আগে থেকে মেগাস্পোরের মাধ্যমে তৈরি হয়ে রয়েছে কি না, এখানে মেগাস্পোরের মধ্যে রয়েছে, তৈরি হয়েছে 3 ধরনের কোষের সংখ্যা। হ্যাঁ, সেই কোষগুলো কি কি রয়েছে, সেই কোষগুলোর নির্মিত নিউক্লিয়াস রয়েছে, প্রতিপাদক কোষের সমষ্টি রয়েছে, সহকারী কোষ রয়েছে, ডিম্বাণু রয়েছে, তার সাথে মিলিত হচ্ছে। তো এইভাবে মিলিত হওয়ার পরে এখানে জাইগোট তৈরি হচ্ছে, ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করছে। আর অ্যান্ডোস্পার্মের সাথে যেটা নির্মিত নিউক্লিয়াস ছিল তার সাথে মিলিত হয়ে এই যে স্পার্ম নিউক্লি যেটা, তো সেইটার সাথে মিলিত হয়ে কি তৈরি করছে, অ্যান্ডোস্পার্ম তৈরি হচ্ছে। এই অ্যান্ডোস্পার্ম বীজের চারদিকে, এমব্রায়োর চারদিকে ঘিরে থাকে এবং এমব্রায়োকে পুষ্টি সরবরাহ করে। সেখান থেকে আবার সিডলিংয়ে তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস। তো এবারে আমরা আসছি পোস্ট ফার্টিলাইজেশন। পোস্ট ফার্টিলাইজেশন মানে কি, এই আমাদের জাইগোট তৈরি হয়ে গেল, ফার্টিলাইজেশন কমপ্লিট হয়ে জাইগোট তৈরি হয়ে গেছে, শস্য নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। এবারে কি হবে, পোস্ট ফার্টিলাইজেশনের পরে কি কি ঘটনা আছে, পোস্ট ফার্টিলাইজেশনের কি কি তার পরবর্তী ঘটনা, ডেভেলপমেন্ট অফ জাইগোট। ধীরে ধীরে জাইগোটটি তার মধ্যে মাইটোসিস প্রক্রিয়ায় কি করে না, কোষের সংখ্যা বৃদ্ধি করে এবং সে ভ্রূণে পরিবর্তিত হতে থাকে। তারপর ডেভেলপমেন্ট অফ অ্যান্ডোস্পার্ম, প্রাইমারি অ্যান্ডোস্পার্ম নিউক্লি, মানে অর্থাৎ শস্যের পরিবর্তন হয়, শস্যের চারপাশে কোট তৈরি হয়। কোটকে ঘিরে বিভিন্ন ধরনের আবরণ তৈরি হয়। টাইপ অফ অ্যান্ডোস্পার্ম, একটা নিউক্লিয়ার অ্যান্ডোস্পার্ম, সেলুলার অ্যান্ডোস্পার্ম রয়েছে। হ্যাঁ, এছাড়া হলো বাইয়াল অ্যান্ডোস্পার্ম রয়েছে, দুটোর কম্বিনেশন। এবারে যে সিড রয়েছে, ওভিউল টু সিড ট্রান্সফরমেশন, তো ফার্টিলাইজেশন অফ ওভিউল ডেভেলপড সিড, সিডে পরিবর্তিত হয়। সিড মানে কি, সিড মানে ওই বীজটা, তার চারদিকে একটা কোট তৈরি হয়, আবরণ তৈরি হয়। যদি আমরা ছোলা দেখি, তা ছোলার বাইরের একটা আবরণ থাকে। তো এগুলো সব বীজেরই একটা বাইরে আবরণ থাকে। ভেতরে ভ্রূণটি ডেভেলপ পেতে থাকে। অ্যান্ডোস্পার্ম এই যে ফুড রিজার্ভয়ার হিসেবে কাজ করে, খাদ্য সরবরাহ করে। 4 নম্বর হচ্ছে কি ওভিউল ওয়াল চেঞ্জ। হ্যাঁ, তো ওভিউল ওয়াল চেঞ্জ মানে ওই যে বীজের প্রাচীরের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, অর্থাৎ প্রাচীরটা ধীরে ধীরে হার্ড হতে থাকে, শক্ত হতে থাকে, না হলে ভেতরে বীজ যে ভ্রূণ সে নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা দেখতে পাই টেস্টা আর ট্যাগম্যান নামক 2 প্রকার ওয়াল থাকে।
এবারে ওভারি, টোটাল ওভারিটা কি হয়, ফুডে ট্রান্সফরমেশন ঘটে। টোটাল ওভারি মানে টোটাল ডিম্বাশয়টা ফুডে পরিণত হয়, ফলে পরিণত হয়, যেটা আমরা ফল আনন্দের সহকারে খাই, তো সেটাই পরিণত হয়। এছাড়া আদার ফ্লাওয়ার পার্টগুলো যেমন পেটেলস অর্থাৎ বৃত্তি, দলমণ্ডল, অন্যান্য যে পরাগরেণু রয়েছে সেগুলো কি হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়, পড়ে যায়। হ্যাঁ, সিড ডরমেন্সি অ্যান্ড জার্মিনেশন। এরপরে সিডের কাজ কি হবে না, সে তার অঙ্কুর তৈরি করবে ফেভারেবল কন্ডিশনে। যদি আনফেভারেবল কন্ডিশন হয় তাহলে কিন্তু সে সারভাইভ করবে, সেখান থেকে সে বীজকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের পথ অবলম্বন করবে। সিগনিফিকেন্ট তো আমি বলেইছি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি ফুলের পরবর্তী পরিবর্তনগুলো, ফসলে পরিবর্তন, এমব্রায়োয়ের ডেভেলপমেন্ট, বীজের গঠন, অ্যান্ডোস্পার্মের গঠন, ফলের গঠন। তো আমরা আজকে দেখতে পারলাম যে একটি উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়া, যেখানে আমরা দেখতে পাচ্ছি সপুষ্পক উদ্ভিদের ডবল দ্বিনিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তো তার মধ্যে আমরা পলিনেশন জেনেছি, মাইক্রোস্পোর, মেগাস্পোর এগুলো সম্পর্কে জেনেছি, এবং আফটার পলিনেশনের ফলে কি কি হয় সেগুলোও জানলাম। ডিম্বাশয় কিসে পরিণত হয়, ফলে পরিণত হয়, সেটাও জানলাম। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।